আমার মনে হয় না হাসিনার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা এত অল্প সময়ে এত শত 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 কোটি টাকা দুর্নীতি করেছে। আমার জানা নেই। ওকে। তারা বিগত 10-15 বছরে যা করেছে এরা চেয়ারে বসে 7-8 মাসে করেছে। হাসিনা যেমন বলতো আমার পিওনও 400 কোটি টাকার মালিক, তাহলে সেম বক্তব্য। অফকোর্স তার ডিপার্টমেন্টে তার পিএস এপিএস যা যা করবে প্রত্যেকটা লায়াবিলিটি ওই অ্যাডভাইজারকে নিতে হবে। আর্মিকে ব্যারাক থেকে বের করে এনে আপনি বাংলাদেশের মাঠে ঘাটে সব জায়গায় ডিপ্লয়েড করেছেন। এই আর্মিকে আর কতদিন বাইরে রাখবেন আপনি? এটা তো বাইরে থাকতে থাকতে একসময় এমন একটা অবস্থা তৈরি হবে যে আমাদের দেশকে রক্ষার জন্য হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হলে এই আর্মি তখন কতটুকু সেখানে মানে আপনার ওই দেশপ্রেমের জায়গা থেকে দৃঢ়তার সহিত সেটা মোকাবেলা করতে পারবে? আমরা তো সেই আশঙ্কা করছি। দেখুন, খুব সূক্ষ্মভাবে নির্বাচন এবং সংস্কার, বিচার, এই বেশ কয়েকটা আপনার সেগমেন্টকে মানে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা সুপ্ত পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি, সেটা ভালোভাবেই বাস্তবায়নের চেষ্টা চলছে। কেন? যারা নির্বাচন চায় তারা সংস্কার চায় না, বিচার চায় না। আবার যারা বিচার চায় সংস্কার চায় তারা নির্বাচন চায় না। এরকম একটা মুখোমুখি একটা পরিস্থিতি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, আমার জানা মতে একটা রাজনৈতিক দলও মানে নির্বাচনের বিরুদ্ধে বা নির্বাচন চায় না এরকম নেই। আবার সংস্কার চায় না, বিচার চায় না এরকমও পাবেন না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা টাইম ফ্রেম, রোড ম্যাপে। যেমন ধরেন বিএনপি, তারা একটি বড় রাজনৈতিক দল, তারা স্বভাবতই চাইবে দ্রুত নির্বাচন। যেমন আপনি নির্বাচন যদি দেরিতে চান এটা কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, এটাতে কোনো প্রবলেম নেই। কেউ যদি নির্বাচন আর্লি চাই, দ্রুত চাই, এটাতেই কেন প্রবলেম? মানে আপনি দেরিতে নির্বাচন চাইবেন এটা আপনার সাংবিধানিক অধিকার, এটা আপনার বাক স্বাধীনতা, এটা আপনার অমুক তমুক। আর একজন আর্লি নির্বাচন চাইলেই সে হয়ে গেল দেশ বিরোধী, সে হয়ে গেল সংস্কার বিরোধী, বিচার বিরোধী, ইত্যাদি ইত্যাদি। এই যে দ্বিচারিতা, দ্বিমুখিতা, এই যে একটা মানে আর্টিফিশিয়াল পরিস্থিতি তৈরি করার চেষ্টা, আসলে এটা কেন হচ্ছে? যেমন আজকে ধরেন সরকার প্রধানের কাছে আমরা রাজনৈতিক দলগুলো রোড ম্যাপ চাই। কিসের রোড ম্যাপ? নির্বাচনের। আমার বক্তব্য, সরকার কেন এরকম একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দেবে যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করব, একদিন আগেও হবে না পিছন? হোয়াট ইজ দিস? আপনারা পরিষ্কারভাবে বলেন যে আমরা 30 তারিখ জুনের নির্বাচন করতে চাই, বা এপ্রিলের 20 তারিখ করতে চাই, বা ফেব্রুয়ারিতে করতে চাই। এরকম একটা পরিষ্কার ঘোষণা দিতে আপনাদের প্রবলেমটা কোথায়? সমস্যাটা কোথায়? আপনি বলে দেন যে ভাই আমরা অমুক ডেটে অমুক তারিখে নির্বাচনটা করতে চাই। তারপরে রাজনৈতিক দলগুলো যে যার মতো তাদের স্ট্র্যাটেজি অনুসরণ করে সিদ্ধান্ত নেবে, নো প্রবলেম। কিন্তু আপনারা জাতিকে এরকম একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্যের মধ্যে মানে একটা বিভ্রান্তিতে রাখবেন, আর জনগণ রাজনৈতিক দলগুলো আপনার ওই বিভ্রান্তির মধ্যে থাকবে, এটা কেন তারা ভাববে? মানে ভাববার তো কোনো কারণ নেই। কিন্তু কিন্তু এবার আসেন, এই এটা যে তারা এটা সংস্কারের কথা বিভ্রান্তিটা আপনারা পড়ছেন কেন? আপনারা পড়ছেন কেন? কারণ এটা তো আসলে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার মতো সেই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি এবং সেই পরিকল্পনা করবার মতো বর্তমান সুযোগ আছে বলে মনে করেন? একটা তাহলে সেটা অনিয়ন্ত্রিত কবে হবে? না, একটা আপনি বলেন। অস্বাভাবিক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং জনগণের একটা বিশাল অংশ তারা দাবি করছে যে এখানে সংস্কার হতে হবে আগে, এরপর নিয়ে নির্বাচন। এর মধ্যে এক নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র আপনাদের চাহিদা মোতাবেক নির্বাচনের তারিখটা দিয়ে নির্বাচন হয়ে গেল, নো নো নো, এই জিনিসটা দাবি করা এটা আপনাদের এটা আপনার একবারে একটা রং কোয়েশ্চেন। দেখুন, আমরা কখনোই বলি নাই যে বিচার হতে হবে না, সংস্কার করতে হবে না, খালি নির্বাচন দেন। কিভাবে এটা তো সম্ভব? কোনো দলই এত বলে বড় নাই। একটা আমাদের বক্তব্য শেষ করি। এতগুলি আমার মানুষ। হুম, বলুন। আমাদের বক্তব্য হচ্ছে আমরা প্রয়োজনীয় সংস্কার চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে আমরা নির্বাচন চাই। এখন কথা হচ্ছে, আপনি 10 মাস হেলে দুলে পার করে ফেললেন। এই 10 মাসে আপনার বিচারের অগ্রগতি নেই, সংস্কারের কোনো রোডম্যাপ নেই, অগ্রগতি নেই। আপনি এখন এসে বলছেন যে আমাদের বিচার হতে হবে, সংস্কার করতে হবে। আরে ভাই, আপনি 9 মাসে যা পারেন নাই তা 9 বছরে পারবেন, এটা মানে আমরা আস্থাটা পাবো কিভাবে? আপনি আজকে যে বৈঠক ডাকলেন এই বৈঠকে আপনি বিচারের একটা এটাও রোডম্যাপ ঠিক, দিতে পারতেন, সতেরো ওই বছরে রোডম্যাপটা যা শেষ করুন। পারেননি, যা 17 বছরে যা পারেননি তা কিন্তু 7 দিনে পেরেছে। এটাও নো তো নো, উদাহরণ আছে। এটা কে পেরেছে? এটা আমরাই তো পেরেছি। আপনারাই এটা কি পেরেছেন। একক কাউকে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। এই হ্যাঁ আন্দোলন পেরেছেন। সংগ্রাম প্রত্যেকটি রাজনৈতিক দল, ব্যক্তি বিশেষ, আপামর, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা ঘটিয়েছি। এটা যদি আপনি মনে করে থাকেন যে এটা ওই 7 দিনে হয়ে গেছে, বিষয়টা আসলে আমি বলবো আপনার এটা দিনে ভুল সাত ধারণা, দিনে ভুল সাত জ্ঞান দিনে আছে। 7 দিনে আচ্ছা, এটা আমি চূড়ান্ত আমি আমি পর্যায়ে আপনাকে নিয়ে বলি, নিয়ে যেতে পেরেছেন? একটা যেটা একটা 17 বছরে একটা সেই এটা ঘটেনি।
মানে চূড়ান্ত 17 পর্যায়ে তো আর বছরে সাত সেই সাত- প্রেক্ষাপট তৈরি হয়েছে সাকিব। হুম, নিঃসন্দেহে নিঃসন্দেহে, সাগর এটা আমি ভাই, অবশ্যই বলবো। হুম। 17 বছরে সেই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। সেই প্রেক্ষাপট তৈরি করার পরেই কিন্তু সেটা 7 দিনে সম্ভব হয়েছে। 17 বছরে যদি আপনি প্রেক্ষাপট সেটা তৈরি করতে না পারেন বা না পারতেন, তাহলে এই 7 দিনে আপনি কিচ্ছু করতে পারতেন না। আপনি যদি মনে করে থাকেন যে 7 দিনেই দেশ উদ্ধার হয়ে গেছে, 7 দিনেই হাসিনার পতন হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে, নো, এটা কেউ এটা মনে ভাববার করে কোনো না, মনে কারণ নেই। করাটার কোনো সুযোগও 17 নেই। বছরের সামগ্রিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের একটা বহিঃপ্রকাশ হচ্ছে আপনার এই হুম। জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং এটা 2 দিনের বিপ্লব বা 2 মাসের বিপ্লব, নো, এটা বলার কোনো সুযোগ নেই। বিগত 17 বছরে তিলে তিলে যারা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে মানে একবারে কিন্তু আপনি কি মনে নির্যাতন করেন, করে জনাব ফারুক হাসান, আপনার আপনি মনে কয়লাই করেন পতিত আসলে হয়েছে, আপনাদের তাদের দাবিতে যে নির্বাচনটা সম্মিলিত। দিয়ে দেয়, জনগণের আরেকটা প্রশ্ন আছে, আপনাদের দাবিতে যদি নির্বাচনটা দিয়েই দেয়, তাহলে জনগণের প্রশ্ন হলো জুলাই আগস্টের যে কমিটমেন্ট, যে আপনার রক্তাক্ত ইতিহাস, সেটির যে উদ্দেশ্য প্রতিফলিত হবে, নাকি আগের আমরা মতোই তো আবার আমরা শেখ আমরা আগেই হাসিনার বলেছি। আমলের মতো? হুম। শুনেন টাগর ভাই, এটা নিয়ে আসলে আমি মনে করি এটা নিয়ে মানে মুখোমুখি দাঁড় করার যে একটা প্রচেষ্টা, এটা নানান জায়গা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের কথা পরিষ্কার, আপনারা কি কি সংস্কার করতে চান, কতদিনে করতে চান, তার রোডম্যাপ আপনি জাতির সামনে তুলে ধরেন। আমরা এটা চাই। আপনি বিচার কতদিনে করতে চান, আমরা এই বিচার নিয়ে বারবার প্রশ্ন তুলেছি। আমরা বলেছি বিগত ফ্যাসিস্ট সরকার সেই বিতর্কিত বিচার ব্যবস্থার মাধ্যমে কথিত 71-এর যে মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধের বিচার করার জন্য দুটো ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। আর আপনি এরকম একটা বিশাল গণহত্যা বাংলাদেশে সংগঠিত করেছিলেন আওয়ামী লীগ, এরকম একটা গণহত্যার বিচারের যে কার্যক্রম, এই কার্যক্রমে আপনি একটা ট্রাইব্যুনাল গঠন করেছেন কেন? এই একটা ট্রাইব্যুনাল দিয়ে কতদিন আপনি বিচার মানে কার্যক্রম আপনি সম্পন্ন করবেন? যেখানে কমপক্ষে 3 থেকে 5টা ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা এই সরকারকে একাধিকবার পরামর্শ দিয়েছি, তারা আমাদের কথা কর্ণপাত করে নাই। তার মানে তাদের বুঝতে হবে তাদের ইন্টেনশন ভিন্ন। তারা আদতে বিচার সম্পূর্ণ করতে চায় কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা জনমনে ইতিমধ্যে মানে সন্দেহের উদ্রেক তৈরি হয়েছে যে তারা কি আদৌ এই গণহত্যাকারী, এই পাচারকারী, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে চায় কিনা। যদি তারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিচার করতে চাইতেন, মন থেকে যদি তারা গণহত্যার বিচার চাইতেন, তাহলে একটা নয় কমপক্ষে 3 থেকে 5টা ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন ছিল। এখন তারা কেন করে নাই? অর্থবলের অভাব, লোকবলের অভাব, কোনো কিছুর তো অভাব দেখছি না আমরা। চাইলেই সম্ভব ছিল, বাট তারা করে নাই। আমরা সংস্কারের কথা বলছি, তারা খালি বলে সংস্কার সংস্কার। আরে ভাই, সংস্কার কি করবেন? জাতির সামনে তুলে ধরেন, রোডম্যাপ দেন। হুম। আমরা তো রোডম্যাপ চাই। আজকে প্রধান উপদেষ্টা সবগুলো দলকে এক জায়গায় ডেকেছেন, ফাইন, আমরা ওয়েলকাম জানিয়েছি প্রধান উপদেষ্টাকে যে আপনি আমাদের ডেকেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রশ্ন, আজকের এই বৈঠক, এই বৈঠকের আউটপুটটা কি? তিনি বলেছেন জুলাই সনদ আমাদের করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আরে ভাই, এটা তো গতানুগতিক কথা। আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই থাকতে হবে। আপনি জুলাই সনদ করতে চান কবে নাগাদ? আমরা বলেছি অতি দ্রুত জুলাই সনদ আমাদের লাগবে। জুলাই সনদ না, আমরা নাম একটু পরিবর্তন করার জন্য বলেছি যে জুলাই সনদ নাম না দিয়ে এটাকে জাতীয় সনদ নাম দেন, যাতে এখানে প্রত্যেকটা স্টেকের মানে স্টেক হোল্ড মানে হোল্ড মানে কি বলে এটাকে স্টেক থাকে, প্রত্যেকটা লেয়ারের প্রতিনিধিত্ব যাতে এই আপনার জুলাই সনদে বা জাতীয় সনদে নিশ্চিতকরণ করা যায়। তো এটা তারা হুম। দিতে পারে নাই। এখন এই যে আমাদের মানে আর্মির যে প্রসঙ্গটি, দেখেন আর্মির দায়িত্বটা কি? আর্মির দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের মহান যে গুরু দায়িত্ব, আমাদের সার্বভৌমত্বের মূল দায়িত্ব আমরা আর্মিকে দিয়েছি। এখন এই আর্মিকে আপনি আপনার নিরাপত্তা, ওই যে অমুক দোকান ভাঙচুর করবেন, অমুকের বাড়িতে গিয়ে হামলা চালাবেন, এগুলো মীমাংসা করার দায়িত্ব কি আর্মির? আর্মিকে ব্যারাক থেকে বের করে এনে আপনি বাংলাদেশের মাঠে ঘাটে সব জায়গায় ডিপ্লয় করেছেন। এই আর্মিকে আর কতদিন বাইরে রাখবেন আপনি? এটা তো বাইরে থাকতে থাকতে একসময় এমন একটা অবস্থা তৈরি হবে যে আমাদের দেশকে রক্ষার জন্য হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হলে এই আর্মি তখন কতটুকু সেখানে মানে আপনার ওই দেশপ্রেমের জায়গা থেকে দৃঢ়তার সহিত সেটা মোকাবেলা করতে পারবে? আমরা তো সেই আশঙ্কা করছি। আমাদের হুম। স্বাধীনতা মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আর্মি। এই সেনাবাহিনীকে ইতিমধ্যে বিতর্কিত করার চেষ্টাও করা হয়েছে বারবার। এই আর্মিকে নিয়ে নানান বক্তব্য, নানান সমালোচনা, কি এগুলো? হুম। এগুলোর মাধ্যমে তো আমরা বাংলাদেশকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছি, বিপজ্জনক একটা অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছি। এই জন্যই আর্মির জায়গা থেকে বলেছে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত তারা ব্যারাকে ফিরে যাবে। কারণ আর্মি ছাড়া এখানে তো এই সরকার কন্ট্রোল করতে পারছে না। আজকে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর্মি যদি 1 ঘন্টা নিশ্চুপ থাকে, সামলাতে পারবে সরকার? পারবে না। তাহলে কি আপনি কি চান? আনলিমিটেড সময় আর্মিকে বাইরে রাখতে চান, ক্যান্টনমেন্টের বাইরে রাখতে চান? আমরা তো চাই না এটা। তো সেই জায়গা থেকে আর্মিও তো সেটা ফিল করতে পারতেছে, আর্মিও তো সেটা বুঝতে পারতেছে যে আমাদের বাইরে মানে এরকম ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস থাকাতে আসলে সার্বভৌমত্বের যে জায়গাটা, এই জায়গাটা কতটুকু মানে মানে ঝুঁকির মধ্যে পড়ছে, সেটাকে আর্মি বুঝতে পারছে না? অবশ্যই পারতেছে। তো সেই জায়গা থেকে আর্মি এই বিষয়টা কনসার্নে নিয়ে তারা নির্বাচনের বিষয়টা মতামত দিয়েছে। এখন এই বিষয়টাকে আপনি যদি এখন মানে নেতিবাচক ভাবে তুলে ধরার চেষ্টা করেন যে আর্মিকে সে নাক গলাবে কেন ইত্যাদি ইত্যাদি, আরে ভাই, আর্মি কি তাহলে আনলিমিটেড টাইম আপনি বাইরে মানে রাখবেন আর তারা বাইরে থাকবে আর এদিকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক? এটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা সামগ্রিকভাবে বলেছি আমরা ইলেকশন চাই, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার আমাদের করতে হবে।
সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। হুম। উইদাউট রিফরমেশন কোনো ইলেকশন আমরা চাই না। এখন কথা হচ্ছে এই সংস্কার আপনি কতদিনে করবেন? এখন আপনি যদি বলেন যে আমরা যেভাবে হেলে দুলে কচ্ছপের গতিতে আগাচ্ছি, এভাবে যতদিনে সংস্কার করা যায়, এভাবে তো আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত সংস্কার আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আজকে বিচারের যে অগ্রগতি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এরকম গতিতে বিচার কার্যক্রম আগালে আগামী 20 বছরেও এরা কতটুকু মানে এই বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে, এটা আই ডোন্ট কিন্তু নো। এটার জন্য আপনারা হয়তো এই যারা উপদেষ্টা পরিষদ রয়েছে সেটার হয়তো একটা পরিবর্তন চাইতে পারেন, কিন্তু নির্বাচনের মাধ্যমেই সবকিছু সম্ভব, আপনাদের চাহিদা পূরণ করা সম্ভব, সে নিয়ে প্রশ্নটা রয়েছে জনমনে। যে আপনাকে আমরা দায়িত্ব দিলাম, ধরেন ধরেন সাগর ভাই, আপনাকে আমরা একটা গুরু দায়িত্ব এখন দিলাম, যারা চেয়ারে আছে বসালাম। তারা হয়তো এখন ইনক্যাপাবল আপনি যদি সেই দায়িত্ব টু পালন না ফুলফিল করতে পারেন, ডিমান্ড। তাহলে আমাদের করবেটা কি বলেন? ধরেন আপনি সাগরকে আমরা একটা দায়িত্ব দিলাম যে আপনি এই এই কাজগুলো করবেন, আপনার কাছে জাতির প্রত্যাশাটা এই, চাহিদাটা এই, ডিমান্ড এই। এখন আপনি চেয়ারে বসে জাতির সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা ভুলে গিয়ে আপনি হেলে দুলে ওই টেন্ডার চাঁদাবাজি আর ওই মানে ওই কি বলে ওকে, কমিশনের টাকা নিয়ে ব্যস্ত হয়ে বিদেশে টাকা ওকে, পাচার, আর আপনার এপিএস পিএস কে দিয়ে কোটি কোটি টাকা আপনি বিদেশে লুটপাট করছেন। আপনি বিভাগ মনে করেন যে জনগণের আকাঙ্ক্ষা ভুলে গেলেন, তাহলে আপনার ওকে, মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাটা কি পূরণ হবে? এখন এখানেই ওকে। তো আমাদের প্রশ্ন। আমি এই যে উত্তরটা আচ্ছা দেই একটা কথা বলে শেষ করবো। এই যে ছাত্র প্রতিনিধি হিসাবে বা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে যে 3 জন অ্যাডভাইজার এই সরকারে মানে উপদেষ্টা চেয়ারে বসলেন, তাদের দায়িত্ব কি ছিল? জনগণ ছাত্র জনতা তাদেরকে দায়িত্ব দিল যে তোমরাই আমাদের প্রতিনিধি। বাকি ওকে, যে 90% অ্যাডভাইজার রয়েছে, তারা কিন্তু এই গণ অভ্যুত্থানের বিন্দু পরিমাণ প্রতিনিধিত্ব কোনো করে কোনো না, সম্পৃক্ততা নাই, তাদের কোনো কোনো কন্ট্রিবিউশন নেই। প্রতিনিধিত্ব করে আমি না। আমি আমি তাদের এখানে একটু জনগণের টু একটু দ্য সাহস পয়েন্টে একটু চাইলেও একটু নেই। জবাব দিতে তাহলে চাই। দেশ কেটে শেষ করবো। ফারুক হাসান, আমি আপনার সাথে আছি। আপনি প্রশ্ন করেছেন আমাকে যদি বসানো হয়, কথার কথা আপনি এক্সাম্পল বলেছেন, আমাকে আপনি যদি বসিয়ে থাকেন, আপনারই শতভাগ শক্তি আছে, অথরিটি আছে আমাকে আবার সরিয়ে দেবার। আমি এখানে থেকে ভুল করব আর আমার পুরো সরকারকে আপনি বলবেন বাতিল করে দাও, এটা তো হতে পারে না। আমি যদি ভুল করি, আমাকে আপনি বসিয়েছেন, আমাকে সরিয়ে দেন, আরেকজনকে বসান। আমাদের চিন্তা হতে হবে এখন ডাইনামিক, নট স্ট্যাটিক। সেই স্ট্যাটিক চিন্তা ভাবনা চলে গেছে। 24-এর আগে একটা চিন্তা ভাবনা ছিল যে বসছে যে করেছে তাকেই করতে হবে, সে নড়বে না, তার একটা ছায়া আছে, তার একটা প্রভাব আছে। সেই প্রভাব এবং সেই ক্ষমতা এখন ওইভাবে আর অ্যাপ্লাই করার সুযোগ নাই বাংলাদেশে। আমাদেরকে চিন্তা করতে হবে যে পারবে না, সরিয়ে দিন। এই সরিয়ে দেওয়ার জন্য যে জনমত তৈরি করা দরকার, যে শক্তি প্রয়োজন, সেটি অলরেডি বাংলাদেশের মানুষ করে দেখিয়েছে। যে কোনো লোক নিজের অযোগ্য হওয়া সত্ত্বেও চেয়ারে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা সেখানে শুনেন সাগর ভাই, যেতে চাই। সাগর ভাই, আপনার আমার মনে এই হয় কথার সাথে আমি আমি আদারওয়াইজ একমত। আমি কখনোই জাস্ট কোনো একটা কিছু সম্ভব এক্সাম্পল দিই হবে না। আপনাকে। হুম, সাগর ভাই, আপনার এই কথার সাথে আমি একমত। দেখেন, বাংলাদেশে একটা প্রবাদ রয়েছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। মানে যে একবার চেয়ার পায়, তার শেষ রক্ত বিন্দু হাড় হাড্ডি অবশিষ্ট থাকা অবস্থায় ওই চেয়ার থেকে তাকে নামাতে পারবেন, এটা বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই এবং না না, ভবিষ্যতে হয়েছে সম্ভব হবে কিনা হয়েছে। আই ডোন্ট নো। আমরা পুরো এবার শেখ এবার হাসিনাকে আসেন, আমরা নামিয়ে ফেলেছেন। আর এটা কি তো উদাহরণ হোল হতে পারে? গভর্নমেন্টই ছড়াই দিয়েছি। হোল হ্যাঁ, আপনি যেটা বললেন না, যে সেটাই। কেউ যদি ভুল করে, কেউ যদি এখন কাজ করতে কালকে না যে পারে, আপনি কেউ যদি কাউকে দিবেন ডিমান্ড, দায়িত্ব, সেও যে একই কাজ করবে না, সুতরাং সেই সরকারও যে একই কাজ করবে না, সেটা তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং আপনি যে তার মানে তার দোষী, মানে তার তাকে তার মানে সরানোর নতুন তার মানে একজন ধরে যে চুরি করবে, এখন আপনি হুম। বলছেন যে একজন চুরি করেছে তো কি হয়েছে, এরপরে যে আসবে ও যে চুরি করবে না, তার কোনো গ্যারান্টি নেই। তার মানে আপনি চোরকে বসিয়ে রাখবেন? না, এটা এই তো কারণে তো নৈতিকতা বললাম নয়। যে চোরকে সরাইতে হ্যাঁ, হবে। আরেকজন এখন ভালো এখন মানুষকে আনুন, আবার যদি আমি কেউ তো সেই সেটাই ভালো মানুষ বলেছি। যদি একই কাজ করে, তাকে সরিয়ে শোনো, ফেলেন একদম সাথে সাথে। সাগর ভাই, হুম, এখন কথা হচ্ছে এই সরকারের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে তো আমাদের বিন্দু পরিমাণ কোনো আপত্তি নেই, কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। তাকে নিয়ে দ্যাটস আমার জানা মতে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির কোনো আপত্তি নেই, কোনো হুম, আপত্তি নেই। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে এই সরকারের বাকি যে অ্যাডভাইজাররা, এই অ্যাডভাইজারদের অধিকাংশ অ্যাডভাইজারকে নিয়ে জনগণের মধ্যে ব্যাপক একটা আপত্তি, অনেককে নিয়ে গুরুতর অভিযোগ ইতিমধ্যে পেপার পত্রিকা মিডিয়াতে আসছে, নট অনলি মিডিয়া বাট হুম, অলসো দুদক পর্যন্ত তদন্ত শুরু করেছে। এখন ধরেন এই যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, তার হুম, এপিএস কে নিয়ে প্রায় কয়েকশো কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হুম। এরপরেও ওই অ্যাডভাইজার কিভাবে ওই চেয়ারে থাকে, এই সরকারের প্রধান উপদেষ্টা কি সেটা জানেন না? তিনি যদি মনে করে থাকতেন যে না, যেহেতু তার বিষয়ে একটা এরকম মনে করেন যে আহ, আহ, দুর্নীতির একটা অভিযোগ মানে সে কি ইতিমধ্যে মেসেজে আসছে, পিএ দায়িত্ব সাথে সাথে নিয়ে পিএ দুর্নীতি করেছে, এটা তো তার তার তো তাকে কি এখানে জড়িত করবার সুযোগ আছে বলে মনে করেন আপনি? ও মাই গড, আপনি যদি এই বক্তব্য দিয়ে থাকেন বা কথা বলে থাকেন, তাহলে ওই হাসিনা না, আমি আমি আর এই প্রশ্ন করছি, মধ্যে আমি কোনো এটা আমার পার্থক্য দেখছি মতামত না। না, আমি প্রশ্ন করছি শেখ কারণ হাসিনা যেমন বলতো আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, তাহলে সেম বক্তব্য অফকোর্স তার ডিপার্টমেন্টে তার পিএস এপিএস যা যা করবে, প্রত্যেকটা লায়াবিলিটি ওই অ্যাডভাইজারকে নিতে হবে। বিকজ তার কনসার্ন ছাড়া তার পিএস এপিএস কোনো কিছুই করতে পারে না, নাথিং এলস, কোনো কিছুই সম্ভব নয়। তো এখানে আপনি যদি এখন আসিফকে তার পিএস এপিএস এর দুর্নীতির বিষয়ে দায়মুক্তি দিতে চান, ভাই আই এম সরি,
এটা দেশের মানুষ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। এরপরে আসেন আমাদের ওই আরেক অ্যাডভাইজারের, নাহিদ ইসলাম। আর কি ছিল আপনার ওই কি নাম ওর, ওই আতিক মুর্শেদ। এই আতিক মুর্শেদের স্ত্রীকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, 150 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। এটা তদন্ত কমিটি, দুর্নীতি দুদক ইতিমধ্যে এটা নিয়ে মানে প্রমাণও পেয়েছে, তারা অলরেডি তদন্ত শুরু করেছে। এরপরেও এটা নিয়ে ন্যূনতম এই সরকারের কোনো আমরা স্টেপ দেখলাম না। তো এরকম যদি অবস্থা হয়, এই যে আপনি নতুনত্বের কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, জনগণকে নতুন বাংলাদেশ উপহার দিবেন, কিভাবে সম্ভব সেটা? হাসিনার মডেল যদি আপনি অনুসরণ করেন, হাসিনার স্টাইল যদি আপনি অনুসরণ করেন, সে হাসিনার ফর্মুলা অনুসরণ করে আপনি জনগণকে কি নতুন বাংলাদেশ দিবেন? আপনি জনগণের সাথে ওয়াদা করেছিলেন আমরা আপনাকে নতুন বাংলাদেশ দিব। কি নতুন বাংলাদেশ? যেটা বিগত আওয়ামী লীগ করেছে ঠিক তার উল্টোটা। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, লুটপাট করেছে, টাকা পাচার করেছে। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে লুটপাট থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, টাকা পাচারকারী থাকবে না, আমরা দুর্নীতি করবো না, ইত্যাদি ইত্যাদি। এগুলোই তো আপনাদের কমিটমেন্ট ছিল। কিন্তু বাস্তবিক অর্থে আপনার চেয়ারে এসে কি করলেন? ঠিক হাসিনার সেই মডেল কে ক্রস করে আরো এক ধাপ এগিয়ে গেলেন। আমার মনে হয় না হাসিনার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা এত অল্প সময়ে এত শত 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 কোটি টাকা দুর্নীতি করেছে, আমার জানা নেই। ওকে। তারা বিগত 10-15 বছরে যা করেছে, এরা চেয়ারে বসে 7-8 মাসে করেছে। এখন এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্টেপ নিতেন, অ্যাকশন নিতেন, যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি, তাহলে আমরা স্যালুট জানাতাম, তাহলে বলতে পারতাম যে ইয়েস, আপনার মধ্যে সেই দৃঢ়তা আছে, আপনার মধ্যে সেই সৎ চিন্তা আছে, এই দেশকে নেতৃত্ব দিয়ে লং টাইম একটা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চিন্তা আছে, আপনি সেটা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। করতে পারে নাই। এখন পর্যন্ত ন্যূনতম সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসছে? যেসব উপদেষ্টার বিরুদ্ধে নানান অভিযোগ, দুর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, এরকম অসংখ্য অভিযোগ, কোন অ্যাডভাইজারের বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়েছেন? ন্যূনতম একটা এ নিয়ে বক্তব্য কথা পর্যন্ত বলতে দেখবেন হবে, না। এ নিয়ে কথা বলতে হবে, এ নিয়ে আবারও আমরা এখন যেভাবে এখন একত্রিত আপনার, হয়েছিলেন আপনারা ফারুক আবারও ভাই, কথা বলুন। এখন হ্যাঁ। সরকারের ধরেন যে এক একটা অ্যাডভাইজার তো এক একটা পার্ট, এক একটা অর্গান। সুতরাং এই অর্গানগুলো যখন পচে যায়, নষ্ট হয়ে যায়, আপনি যদি সেই পচা অর্গানটাকে কেটে না ফেলেন, তাহলে সেই অর্গান তো পুরো বডিতে আপনার ক্যান্সার ছড়িয়ে দিবে, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথা চিন্তা করেন বা মগজ চিন্তা করেন, বাকি তার বডিটা তো এই সরকারের অ্যাডভাইজাররা। এখন তার ডান হাত পচা, বাম হাত পচা, পা পচা, তো এই বডি নিয়ে তিনি কত দূর আগাবেন? আমরা তো এই জন্যই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা চাই তিনি সফল হোক। তার যে আন্তর্জাতিক ইমেজ, এই ইমেজে যাতে কালিমা লিপ্ত না হয়, কোনো ধরনের দাগ না লাগে, এটা আমরা মনে প্রাণে চাই। কিন্তু তার উপদেষ্টা পরিষদ তাকে সফল করতে দেবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটাই সন্দেহের জায়গা আমাদের। তার ঠিক, উপদেষ্টা এটা পরিষদে নিয়ে কোন বড় একটা দিকে প্রশ্ন আছে, কোন দেওয়ার ডেফিনেটলি আছে? আমরা এই নিয়ে আওয়ামী লীগ কথা বলে এজেন্টদেরকে যাব। সে ফারুক হাসান অ্যাডভাইজার খুব বানিয়েছে। চমৎকার কয়েকটা এদেরকে পয়েন্টস দিয়ে আপনি কিভাবে তুলেছেন। সম্ভব? জি, আপনি কয়েকটা বলেন। পয়েন্টস আপনি তুলেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। একদম খুব আমার কাছে মনে হয় লজিক্যাল কোশ্চেন্স আপনি রেজ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা দেখছেন, তা আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে লিখবেন।